আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সহ সকল এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য 10টি পরামর্শ নিয়ে আমি আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলো খুব মন দিয়ে শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। আর যদি মনে রাখতে না পারেন তাহলে আপনি চাইলে নোট করে রাখতে পারেন, অথবা আমার এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতেও দেখতে পারেন এবং শেয়ারের মাধ্যমে আপনি আপনার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহ সবার কাছে পৌঁছে দিতে পারেন, যারাই এসএসসি ও দাখিল পরীক্ষা দিচ্ছে তাদের জন্য উপকার হয়। তো আমি যে পরামর্শগুলো আলোচনা করব সেগুলো চেষ্টা করব ধারাবাহিকভাবে আলোচনা করার। প্রথমেই যে পরামর্শটি আমার পক্ষ থেকে দিতে চাই সেটা হচ্ছে, প্রথমেই যখন আপনারা বাসা থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হবেন তখন সবার কাছ থেকে দোয়া নিয়ে যেতে হবে। যেমন আপনার মা বাবা বা বড় ভাই বোন যারা আছেন বা দাদা দাদি নানানি যত মায় মুরব্বী আছেন বা উস্তাদ শিক্ষক যারা আছেন সবার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন। এটা হচ্ছে প্রথম পরামর্শ। দোয়া আসলে খুবই একটা উপকারী জিনিস। দোয়া ছাড়া আপনি কখনো কামিয়াবি হতে পারবেন না। তো দ্বিতীয় যে পরামর্শটি থাকবে আমার পক্ষ থেকে সেটি হচ্ছে, আপনি যখন পরীক্ষার উদ্দেশ্যে বের হবেন তখন অবশ্যই সাথে করে আপনার হাতঘড়ি নিয়ে যাবেন। আর হাতঘড়ি সহ আপনার পরীক্ষার যত সরঞ্জাম আছে সব কিছু নিয়ে যেতে হবে আপনাকে, যাতে আপনার কোনো একটা সরঞ্জামের জন্য অন্যের কাছে যেন হাত পাতা না লাগে বা খোঁজা না লাগে। সরঞ্জাম বলতে আপনি অবশ্যই কলম 3 থেকে 4টা নিয়ে যাবেন। তারপরে কমপক্ষে তো 2টা কলম নিতেই হবে আপনাকে। তো 2টা নেওয়াটাও একটা রিস্ক হয়ে যায়। তারপরে 3 থেকে 4টা কলম নিলে আপনার জন্য কোনো রিস্ক নাই। স্কেল নিতে হবে, রাবার নিতে হবে, পেন্সিল নিতে হবে, তারপরে আপনাকে এই কাটার, এই পেন্সিল কম্পাস যা আছে, এক কথায় জ্যামিতি বক্সের যে উপাদানগুলো আছে সবগুলো নেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন একটা ফাইলের মধ্যে করে। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, যেহেতু এগুলা সেন্টার পরীক্ষা বা বোর্ড পরীক্ষা, তো বোর্ড পরীক্ষার ক্ষেত্রে যে ফাইলগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো যেন সাদা হয়। ফাইলের ভিতরে যাতে কি আছে ফাইলের উপর দিকে যাতে দেখা যায় ওই রকম ফাইল নিতে হবে। কিছু ফাইল আছে কালারিং, এই ফাইলগুলো নেওয়া বৈধ নয়। যার কারণে আপনাদেরকে অবশ্যই এমন ফাইল নিতে হবে যে ফাইলগুলোর ভিতরে কি আছে যাতে দেখা যায়, স্পষ্ট ভেসে ওঠে। সেই জন্য আপনারা সাদা ফাইল ব্যবহার করবেন। তারপরে আসেন, আপনি যখন পরীক্ষার হলে যাবেন প্রথমেই আপনাকে ওএমআর শিট দেওয়া হবে। তো প্রথমে আপনাকে নির্ভুলভাবে স্পষ্টভাবে ওএমআর শিটগুলো পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নম্বর, আপনার রোল নম্বর, তারপরে আপনার এই বোর্ড, তারপরে বিষয় কোড, এগুলা খুব যত্ন সহকারে স্পষ্টভাবে নির্ভুলভাবে আপনাকে ফিল আপ করতে হবে যেন কোনো ধরনের ভুল না হয়। কারণ ওএমআর শিটে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই পরীক্ষায় আপনি এ প্লাস পেলেও কোনো লাভ নেই, আপনার এক সাবজেক্টে খারাপ হয়ে যাবে। তো এই জন্য বলছি, খুব যত্ন সহকারে আপনাকে ওএমআর শিটটা পূর্ণ করতে হবে। আমরা অনেক সময় সিরিয়াল মেনটেন করতে পারি না। উপরে যে সংখ্যাগুলো দেওয়া থাকে আর নিচের যে কৌটাগুলো দেওয়া থাকে, দেখা যায় যে 2 সংখ্যার একই কৌটায় 2টা পূর্ণ করে ফেলি। এই জন্য আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে, আমরা স্কেল ব্যবহার করব ওএমআর শিট পূর্ণ করার সময়। স্কেলকে সোজা করে ধরে যে কৌটায় আমরা যে কৌটার যে নাম্বারটি আমরা পূর্ণ করব সেই কৌটা বরাবর স্কেল ধরে উপরে থাকবে নাম্বার, আর তার নিচ বরাবর যে নাম্বারটি, মনে করেন উপরে আছে 7, তাহলে 7 নিচ থেকে স্কেল বরাবর সোজা নিচের দিকে তাকিয়ে যেখানে 7 আছে সেখানে ফিল আপ করবো। এক লাইন ফিল আপ করা শেষ, তারপরে স্কেল দিয়ে ওই লাইনটা ঢেকে পরবর্তী লাইনে চলে যাব স্কেল সোজা রেখে। তাহলে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। তারপরে আমি যে পরামর্শটি দিতে চাই সেটা হচ্ছে মার্জিনের যে ব্যবহার। আমরা পরীক্ষা শুরু করার পূর্বেই আমরা সম্পূর্ণ খাতাটি চেষ্টা করব মার্জিন করার। আর মার্জিনের নিয়ম অবশ্যই আমাদের জানা আছে, উপরের দিকে এবং বাম পাশের দিকে, খাতার উপরের দিকে এবং বাম পাশের দিকে মার্জিন টানতে হয়। আর মার্জিনগুলা বল পয়েন্ট দিয়ে না টেনে পেন্সিল দিয়ে টানলে উত্তম হয়। কারণ অনেক সময় দেখা গেছে বেশ কম হয়ে যেতে পারে। তো বেশ কম হলে কি হয়, এই পেন্সিলগুলা মুছে আবার ঠিক করা যায়, কিন্তু বল পয়েন্ট দিয়ে মার্জিন টানলে দেখা গেছে যে অনেক সময় ভুল হয় বা অনেক সময় একটু অতিরিক্ত চলে যায় বা একটু বাঁকা হয়ে যায়, তখন কিন্তু সেটা আর সোজা করা যায় না বা মুছা যায় না। এই জন্য পেন্সিল দিয়ে মার্জিন টানা উত্তম। তারপরে আমার যে পরামর্শটি সেটা হচ্ছে, এরপরে যখন আপনি প্রশ্ন হাতে পাবেন, প্রশ্ন হাতে পাওয়ার পর সম্পূর্ণ প্রশ্নটি আপনাকে খুব ভালো করে
মনোযোগ সহকারে একবার ভালো করে দেখে নিতে হবে। তো এখানে প্রশ্নটা দেখার কি ফায়দা? প্রশ্নটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে কি কি প্রশ্ন এসেছে, কোনগুলো আপনার কমন পড়েছে, কোনগুলা পড়ে নাই, কোনগুলা সহজ হয়েছে, কোনগুলা কঠিন হয়েছে। এই বিষয়গুলো আপনার মাথায় আগেই ঢুকে নিতে হবে, এগুলো আগে বুঝে নিতে হবে, তারপরে উত্তর করা শুরু করতে হবে। এখন আসুন, প্রশ্ন দেখা শেষ হয়ে গেলে কোন উত্তরগুলো আগে লিখবো আমরা। এখন এখানে আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে, সেটা হচ্ছে দেখা গেছে আমার অনেকগুলা প্রশ্নই কমন পড়তে পারে স্বাভাবিক, এখানে অস্বাভাবিক কিছু নেই। তো প্রশ্ন কমন পড়লো ঠিক, কিন্তু সবগুলার মধ্যে আমাকে বেছে নিতে হবে কোন প্রশ্নগুলো একদম সহজ এবং ইজি, উত্তরগুলা খুবই সহজ। কারণ এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি কঠিন প্রশ্নের উত্তর দিলেও যে মার্ক, সহজ প্রশ্নের উত্তর দিলেও একই মার্ক। তাহলে কেন আমি কঠিনটা লিখে রিস্ক নিব? প্রথমেই আমি চেষ্টা করব যে সহজ যে উত্তরটা আছে বা সহজ প্রশ্নের যে সহজ উত্তরটা আছে সেইটা আগে সুন্দর করে স্পষ্টভাবে লেখার। আর খাতার প্রথম দিকেই আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে আসলে খাতার প্রথম দিকে আমরা চেষ্টা করি যে সুন্দরভাবে স্পষ্টভাবে লেখার। কারণ খাতার প্রথম দিকে যদি সুন্দর এবং স্পষ্ট লেখা থাকে তাহলে পরীক্ষকগণ দেখে খুশি হন বা তাদের মনটা ভরে যায়, তখন আর আমাদেরকে নাম্বার দিতে কৃপণতা করেন না। এই জন্য আমাদেরকে প্রথম দিকে সহজ উত্তরগুলো লিখতে হবে, যাতে আমরা সহজভাবে স্পষ্টভাবে লিখতে পারি। এটি হচ্ছে আমার একটা পরামর্শ। তারপরে আসেন যে আমরা যখন উত্তর লেখা শুরু করব, সহজগুলা লিখতে লিখতে এক পর্যায়ে শেষ হয়ে গেছে, এখন আমার আরও কিছু প্রশ্নের উত্তর করা বাকি রয়েছে। এখন আমি কি করব? এখন আমার এই কঠিনগুলোর মধ্যে যেগুলো কমন পড়ছে সেগুলো তো অবশ্যই আমাকে লিখতে হবে, এগুলো তো আর বাদ দেওয়া যাবে না। যেহেতু কমন পড়েছে, কঠিনগুলোও লিখব। এখন দেখা গেছে সহজগুলোও লেখা শেষ, কঠিনগুলোও লেখা শেষ, আরও কিছু প্রশ্ন এখনও লেখার বাকি রয়েছে, মানে যতটুকু টার্গেট রয়েছে ফিল আপ হয়নি। তো এখন কি করতে হবে? এখন আমাকে যেভাবেই হোক মানে আমাকে কিন্তু 100% মার্কের আনসার করতেই হবে। কারণ কোনোভাবেই কোনো প্রশ্নের উত্তর ছেড়ে যাওয়া যাবে না, না, না। এটা আমার কিন্তু একটা জোরালো পরামর্শ। যেভাবেই হোক আপনি না পারলেও চেষ্টা করবেন নিজে থেকে বুদ্ধি খাটিয়ে, জ্ঞান খাটিয়ে নিজে থেকে বানিয়ে উত্তর লেখার চেষ্টা করবেন। কারণ আপনি যদি এখানে কোনো কিছু নাই লিখেন তাহলে তো নাম্বার পাবেন। আর যদি বানিয়ে বা নিজের মতো করে 2-1 লাইন লিখতে পারেন তাহলে কিন্তু একেবারে আপনি 0 পাবেন না। আপনি যদি বানিয়ে লিখতে পারেন বা নিজের মতো করে বুদ্ধি খাটিয়ে যদি লিখতে পারেন, কিছু না কিছু মার্ক পাবেন। তো আমার কথা হচ্ছে এই একেবারে না পাওয়ার চাইতেও যদি কিছু পাই তাহলে সেখানে লস কিসের? এই জন্য ছেড়ে যাওয়া যাবে না। তারপরে আসেন, আমরা এই পরীক্ষার সময় মানে কোনোভাবেই অযথা কোনো গল্প গুজব করে সময় নষ্ট করা যাবে না। অনেক সময় দেখা গেছে যে আমাদের হাতে প্রচুর সময় আছে, আমরা কি করি, একটু পিছনের সাথীর সাথে বা সামনের সাথীর সাথে বা পাশের সাথীর সাথে আমরা একটু গল্প গুজব করে একটু সময় ব্যয় করি। কিন্তু শেষের দিকে দেখা যায় যে আমাদের এমন তাড়াহুড়া লাগে যে আমরা মানে লেখা শেষ হওয়ার আগেই খাতা জমা দিয়ে দিতে হয়। আমরা চেষ্টা করব যে আমরা গল্পগুজব করে যেন আমরা সময় নষ্ট না করি। তারপরে আসেন, যখন এই সৃজনশীল প্রশ্ন লেখা শেষ, যখন আমরা বহু নির্বাচনী উত্তর লিখব, বহু নির্বাচনীর উত্তরগুলা কিন্তু ওএমআর শিটে পূর্ণ করতে হয়। তখন খুব খেয়াল করে প্রশ্নের ধারাবাহিকতা মেনটেন করে আমরা কিন্তু ওএমআর শিটগুলা পূর্ণ করব। এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখা গেছে যে আমি একটা প্রশ্নের অপশন তো 4টা থাকে, তো একটা প্রশ্নের ক নাম্বার অপশন আমি প্রথমে উত্তর হিসেবে মানে এটা ভরাট করে ফেললাম। পরবর্তীতে মনে হলো যে আসলে এই উত্তরটি ভুল হয়েছে, এটার উত্তর হবে গ। এখন আমরা কি করি, অনেক সময় ক নাম্বারটাকে ক্রস দিয়ে আমরা আবার গ নাম্বার ভরাট করি। এটা কিন্তু আসলে একেবারেই ভুল পদ্ধতি, এটা কখনো করা যাবে না। আপনি যে উত্তরটি ভরাট করেছেন সেটা ভুল হোক আর শুদ্ধ হোক, এটা কিন্তু ভরাট হয়ে গেছে, এটা আর ঠিক করা যাবে না। এটা ভুল হলেও হয়ে গেছে, শুদ্ধ হলেও হয়ে গেছে, এটাকে আর ক্রস দিয়ে নতুন করে আর কোনো ভরাট করা যাবে না। এই জন্য আপনাকে আগে থেকেই ভেবেচিন্তে খুব ভালো করে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। এখানেও আমার একই পরামর্শ থাকবে সৃজনশীলের মতোই, যে এখানেও আপনারা চেষ্টা করবেন যে বহু নির্বাচনের উত্তরগুলো আপনার কমন পড়েছে সেগুলো আগে ভরাট করে ফেলার। তারপর যেগুলো বাকি থাকবে সেগুলা পিছনে একটু সময় নষ্ট করা যাবে, সমস্যা নাই। কারণ প্রথম দিকে তো যেগুলা সহজ হয়েছে সেগুলো খুব দ্রুত ভরাট করে ফেলা যায়, তো খুব বেশি সময় লাগে না। তা বাকি সময়গুলো আমরা তখন যেগুলো কমন পড়েনি সেগুলোর ক্ষেত্রে একটু চেষ্টা করব নিজের মতো করে উত্তর বের করার, বা একটু ভেবে চিন্তে উত্তরগুলো বের করার চেষ্টা করব, করে সেগুলো আমরা ভরাট করব।
তারপরে সর্বশেষ যে পরামর্শটি থাকবে আমার পক্ষ থেকে সেটা হচ্ছে পরীক্ষার সময় শেষ হওয়ার 5 মিনিট আগেই আমাদের পরীক্ষা শেষ করতে হবে। কেননা এই 5 মিনিট আগে পরীক্ষা শেষ করে আমাদেরকে পরীক্ষার খাতাগুলো সম্পূর্ণ আবার ভালো করে চেক করে নিতে হবে। এখানে কিন্তু আমরা অনেক সময় তাড়াহুড়া করে লিখতে গিয়ে অনেক ভুল ত্রুটি করে ফেলি। তো ভুল ত্রুটিগুলো আবার আমাদেরকে একটু রিচেক করে ভালো করে দেখে নিতে হবে এবং সেগুলো শুধরে নিতে হবে, ভুল ত্রুটিগুলো ঠিক করে নিতে হবে যাতে করে ভুল ত্রুটি না থাকে। এই জন্য প্রত্যেকটা পরীক্ষার সময় শেষ হওয়ার 5 মিনিট আগেই, কমপক্ষে 5 মিনিট, এর আগে যদি আপনি শেষ করতে পারেন সেটা আপনার বিষয়, যাতে 5 মিনিটের মধ্যে আপনি সম্পূর্ণ খাতাটি ভালো করে চেক করে নিতে পারেন আপনার কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হলো কি না, সেগুলা দেখে ভুল ত্রুটিগুলো ঠিক করে ফেললেন। আরেকটা বোনাস পয়েন্ট হিসেবে আরেকটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা গেছে যে এই সহজ যে বিষয়গুলা মানে সাবজেক্টগুলো আমরা সহজ মনে করি যেগুলা, অর্থাৎ যেমন বাংলা বা ইসলাম শিক্ষা বা চতুর্থ সাবজেক্ট যেটা থাকে, অপশনাল সাবজেক্ট যেটা থাকে সেগুলা, তারপরে বাংলা দ্বিতীয়, এগুলাকে আমরা খুব কম গুরুত্ব দেই। এখন দেখা গেছে যে পরীক্ষার শেষে এই সাবজেক্টগুলোতেই ছাত্রছাত্রীরা খুব বেশি ফেল করে, কারণ তারা গণিত এবং ইংরেজি আর গ্রুপিং সাবজেক্টগুলো নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, মানে এত বেশি এই সাবজেক্টগুলোকে গুরুত্ব দেয়, মানে ওই বাকি বিষয়গুলোকে মানে গুরুত্ব দেওয়ার তাদের আর সময়ই থাকে না, সুযোগই হয় না। তো এই জন্য মানে আমার পক্ষ থেকে এটা বোনাস পরামর্শ হিসেবে রইল যে আপনারা কখনো কোনো সাবজেক্টকে অবহেলা করবেন না, কোনো সাবজেক্টকে সহজ মনে করে তাকে কম গুরুত্ব দিবেন না। প্রত্যেকটা সাবজেক্টই আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা বোর্ড পরীক্ষা। কোনো একটা সাবজেক্টে যদি আপনি খারাপ করেন তাহলে আপনার একটা বছর আপনার জীবন থেকে লস হয়ে গেল। এজন্য আপনি প্রত্যেকটা বিষয়কে সমান গুরুত্ব দিয়ে খুব ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালোভাবে মানে 100% প্রিপারেশন নিয়ে আপনাকে পরীক্ষার হলে যেতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে বা আপনাদের জন্য উপকৃত মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, বা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দিচ্ছে তাদেরকেও এই শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিতে পারেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে কিছুটা হলে উপকৃত হতে পারে। পরিশেষে যারা পরীক্ষার্থী আছেন সকলের মঙ্গল কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সবার পরীক্ষা যেন খুব ভালো হয়, সুন্দর হয় এবং সবার কাছে ভালো একটি ফলাফল আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।